বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, নোয়াখালী সরকারি কলেজ থেকে আমাদের এই করোনাকালীন সময়ে আমি আবার তোমাদের মাঝে অনলাইন ভিত্তিক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে দুটো লেকচার দিয়েছি, দুটো ক্লাস তোমাদেরকে দিয়েছি। তোমরা কলেজের ইউটিউব চ্যানেলে আমি আশা করি ইতিমধ্যে ক্লাসগুলো দেখেছ। আজকে আমি তোমাদের সামনে আবার আরেকটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য তোমাদের সামনে আবার অনলাইন ভিত্তিক ক্লাস নিয়ে আসছি। আমি আগেও বলেছি, আমাদের কাছে আসলে এক একজনের কাছে এক এক ধরনের বইয়ের বৈষম্য রয়েছে। সবার কাছে আমরা একই ধরনের বই পাবো না বলে যার কাছে যে বই থাকুক না কেন আমরা বোর্ড কোশ্চেনগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বরিশাল বোর্ড 2017 সালে যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের গাণিতিক সমস্যাটা এসেছে সৃজনশীলে, সেই গাণিতিক সমস্যাটাকে আমরা আজকে সমাধান করব। ঠিক আছে, আমি অঙ্কটা আগে করিনি বোর্ডে, আমি তোমাদের সাথেই একত্রে অঙ্কটা করব। আমরা অঙ্কটা পড়বো এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা কোথা থেকে কোন টাকাটা কিভাবে লিখবো সেটা আমি তোমাদেরকে নিয়েই সমাধান করব। তো আসো আমরা সবাই বই খুলো, আমরা বরিশাল বোর্ড 2017 সালের অঙ্কটাকে সমাধান করব। আর একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে। এই মুহূর্তে আমাদের এতটুকু পরিশ্রম ব্যতীত আর কিছুই করার নেই। যেহেতু আমরা কোনো শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারছি না, তোমাকে মনোযোগ সহকারে আন্তরিকতা দিয়ে আমাদের এই ক্লাসগুলোকে গ্রহণ করতে হবে। এটাই আমাদের একমাত্র পন্থা আপাতত। তো সবাই বই নাও, বরিশাল বোর্ড 2017। তো আমি অঙ্কটা পড়ি, আমার সামনে বই আছে, আমি অঙ্কটা পড়ি, তোমরা দেখো, সবাই বইতে দেখো আর শোনো, আমি অঙ্কটা পড়বো আর বুঝিয়ে যাব। এখানে বলা আছে যে নবজাগরণ ক্লাবের 31 ডিসেম্বর 2016 তারিখে প্রস্তুতকৃত প্রাপ্তি ও প্রদান হিসাব এবং অন্যান্য তথ্যাবলী নিচে সন্নিবেশিত হলো। প্রাপ্তি প্রদান হিসাব তারা দিয়ে দিয়েছে, এটা আমি আগেই তোমাকে বলেছি যে 99.99% টাইম তারা আমাদেরকে প্রাপ্তি প্রদান হিসাবটা দিয়ে দিবে, এটা আমাদেরকে জেনারেলি করতে হয় না। তো আমাদের অঙ্কটা হচ্ছে 31 ডিসেম্বর 2016। এখানে আমাদের নগদ প্রাপ্তি সমূহ আছে। আমাদের কাছে আগে নগদ তহবিল ছিল 10,000 টাকা, আমি অনুদান পেয়েছি 20,000 টাকা, চাঁদা পেয়েছি 80,000 টাকা, কিন্তু এটা 80%। তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, শুধু অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে নয়, তোমরা যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে, সেটা ফাইনাল অ্যাকাউন্ট করো, উৎপাদন ব্যয় বিবরণী করো, যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করবা না কেন, তোমরা যখন এই ধরনের কোনো তথ্য পড়বা, তুমি তথ্যটা পড়ার পরে যে ব্র্যাকেটে একটা কথা পাচ্ছ, খবরদার এই ব্র্যাকেটের কথাটাকে তুমি কিন্তু আগে পড়বা না। তুমি আগে টাকার অ্যামাউন্টটা পড়বা, পড়ার পরে তারপরে তুমি ব্র্যাকেটের কথাটা পড়বা। তোমার এই ব্র্যাকেটের কথাটা কিন্তু মুখ্য কথা না, এটা একটা গৌণ কথা। যার কারণে তুমি মুখ্য কথাটা পড়ার পরে যদি গৌণ কথাটা পড়ো, তাহলে দেখবে যে তুমি এটার মিনিংটা খুব ভালোভাবে বুঝতে পারছো। যেমন আমি পড়ছি, দেখো, চাঁদা 80,000 টাকা, 80%, তার মানে কি 20% চাঁদা এখন আমি পাইনি। খাদ্যদ্রব্য ও পানীয় বিক্রয়, ক্লাবে বিভিন্ন প্রকার ড্রিঙ্কস থাকে, সফট ড্রিঙ্কস, পানীয়, মিনারেল ওয়াটার বা চা আছে, বিস্কিট আছে, নানান ধরনের খাবার থাকে, কেক থাকে, ফাস্টফুড থাকে, এগুলো ক্লাবের সদস্যদের মাধ্যমে বিক্রি করে আমরা টাকা পেয়েছি 60,000 টাকা। পুরাতন আসবাবপত্র বিক্রি করে পেয়েছি আমরা 5,000 টাকা। এবার আমি ব্র্যাকেট করব। 1/1/2016 তারিখে পুস্তক মূল্য 4,500 টাকা, অর্থাৎ বছরের শুরুর দিন এই আসবাবপত্রের মূল্য ছিল 4,500 টাকা। সেই আসবাবপত্রটা আমি বিক্রি করে 5,000 টাকা পেয়েছি। তাহলে আমাকে আগে দেখতে হবে, এরপরে গিয়ে আমি পরে দেখতে হবে যে এটা আসলে আমি বিক্রি করলাম কবে, কারণ তারিখ একটা ফ্যাক্টর। তারিখ হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর। আমি কি এটাকে একদিনে ইউজ না করে বিক্রি করে ফেলেছে, নাকি আমি এটাকে 6 মাস ইউজ করেছে, নাকি ফুল ইয়ার ইউজ করে বিক্রি করেছে, এটা আমরা আরো সামনে গেলে হয়তো পাবো। আর যদি নাই পেয়ে থাকি তাহলে আমরা একটা ধরে নিব। বিচিত্র অনুষ্ঠানের টিকিট বিক্রয়, ক্লাবে মাঝে মাঝে নাটকের আয়োজন করা হয়, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়, তখন টিকিট বিক্রি করে, টিকিট বিক্রি করে আমরা পেয়েছি 40,000 টাকা। আমরা খরচ করেছি কোথায়? বেতন ভাতাতে দিয়েছি, বৈদ্যুতিক খরচ করেছি, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় করেছে, এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়।
ভাড়া খরচ করেছে 20,000 টাকা, কিন্তু 5-এর 4 অংশ অর্থাৎ 1 অংশ ভাড়া এখনো বাকি। আসবাবপত্র ক্রয় করেছে 20,000 টাকা, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছি, খাদ্য পানীয় ক্রয় করেছি 40,000 টাকা, বিচার ট্রিবিউনালের বাবদ ব্যয় 18,000 টাকা। আমরা তো নাটক বা বিভিন্ন প্রকার সামাজিক প্রোগ্রাম আয়োজন করতে গেলে আমাদের যেই খরচ হয় সেই খরচ হচ্ছে 18,000 টাকা। সবকিছু করে আমার কাছে এখন ক্লাবের নগদ তহবিল রয়েছে 8,000 টাকা। এবার আমাদের সমন্বয়গুলো আসি। 1 জানুয়ারি 2016 তারিখে ক্লাবের দায় এবং সম্পত্তি ছিল, আমি বলেছি যে প্রারম্ভিক সম্পত্তি এবং দায় তোমাকে ম্যাক্সিমাম টাইম বলে দিবে। দালান ছিল 2,40,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, দরিদ্র কল্যাণ তহবিল 30,000 টাকা, খাদ্য সামগ্রী ও পানীয় মজুদ ছিল 31 ডিসেম্বর 2015। তার মানে গত বছরের শেষে, মানে এই বছরের শুরুতে আমাদের খাদ্য সামগ্রী এবং পানীয় ছিল 8,000 টাকা, আর এখন আমাদের বছর শেষে খাদ্য সামগ্রী এবং পানীয় আছে 15,000 টাকা। খাদ্য সামগ্রী বাবদ 5,000 টাকা এখনো অপরিশোধিত রয়েছে, এই একটা বড় ফ্যাক্টর। দেখো, আমি খাদ্য সামগ্রী বাবদ টাকা পরিশোধ করেছি 40,000 টাকা। ইট ডাজন্ট মিন যে আমি 40,000 টাকারই খাদ্যদ্রব্য ক্রয় করেছি। যেহেতু তারা আমাকে সমন্বয় বলেছে এখনো অদ্যাবধি আমি 5,000 টাকা পরিশোধ করিনি, তার মানে আমি খাদ্যদ্রব্য ক্রয় করেছি কিন্তু 45,000 টাকা, তার মধ্যে পে করেছি আমি 40,000 টাকা, আমাকে এখনো পে করতে হবে 5,000 টাকা। তাহলে আমি ক্রয় করলাম কত? 45,000 টাকার। আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করে পুরাতন আসবাবপত্র বিক্রয় এবং নতুন আসবাবপত্র ক্রয় 1/7/2016। তার মানে আমি 6 মাস যাওয়ার পরে, বছরের মাঝামাঝি আমি ক্রয় করেছি, বছরের মাঝামাঝি বিক্রয় করেছি 6 মাস ব্যবহার করার পরে। ব্যতিরিক্ত আয়ের অর্ধাংশ দরিদ্র কল্যাণ তহবিলে স্থানান্তর করো, এই ছিল আমাদের অঙ্কটা। তাহলে আমাদের কি হলো? আমাদেরকে এখানে বলেছে খাদ্যদ্রব্য ও পানীয় বাবদ চলতি বছরের মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। কিন্তু আমরা তো জানি আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়সমূহ লাগবে, আর বছর শেষে ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। কিন্তু বছর শেষে যদি আমি ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে যাই, আমাকে তো প্রারম্ভিক মূলধন তহবিলটা জানতে হবে, সেটা কিন্তু আমাদেরকে তারা প্রশ্ন দেয়নি। তার মানে আমাদের বড় একটা নোট আছে, সেই নোটটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, চলো আমরা এখন অঙ্কটা সমাধান করব। তাহলে আমার প্রথম ছিল ক। কতে আমার কি চাওয়া হয়েছে? কতে আমার চাওয়া হয়েছে খাদ্য সামগ্রী বিক্রয় বাবদ মুনাফা বা ক্ষতি। তো আসো আমরা করি। আমি এটা খুব সিম্পলি, আমরা যদি জটিলতা সৃষ্টি করে জটিলতা হবে, যদি ইজিলি করতে চাই ইজিলি হবে। তুমি খাদ্য সামগ্রী বিক্রি করে যা পেয়েছো, সেখান থেকে তুমি যত টাকার খাদ্য সামগ্রী বিক্রয় করেছো ওইটা মাইনাস করলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো খাদ্য সামগ্রী বিক্রি করে আমরা কত পেয়েছি সেটা দেয়া আছে, শুধু একটা জিনিস দেয়া নাই, আমি কত টাকার খাদ্য সামগ্রী বিক্রয় করেছি, কত টাকা। অর্থাৎ এখানে শব্দ আবার দুইটা আসছে, আরেকটা কথা আমার বলতে হয়। একটা শব্দ হচ্ছে টাকার, আরেকটা শব্দ হচ্ছে টাকায়। এই শব্দটা কিন্তু সাবধান, একটা টাকায় একটা টাকায়। আমার বিক্রয় মূল্য হচ্ছে টাকায়, আমি কত টাকার খাদ্য সামগ্রী কত টাকায় বিক্রি করলাম, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। আর যত টাকার খাদ্য সামগ্রী আমি বিক্রি করলাম এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা পাবো খাদ্য সামগ্রী বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ, লাভ বা ক্ষতি। তো আসো, আমাদের খাদ্য সামগ্রী ছিল কত? আমাদের খাদ্য সামগ্রী বিক্রি করে আমরা পেয়েছি 60,000 টাকা। ঠিক আছে, বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ
60,000 টাকা মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ আমি যতটুকু খাদ্য সামগ্রী বিক্রি করলাম ততটুকুর ক্রয় মূল্য কত, এইটা আমরা বের করব। আমার খাদ্য সামগ্রী ছিল কত, প্রারম্ভিক মজুদ, অর্থাৎ আমার খাদ্য সামগ্রীর প্রারম্ভিক মজুদ ছিল কত। আমার খাদ্য সামগ্রীর প্রারম্ভিক মজুদ আমার অঙ্কের নিচে দেয়া আছে 5,000 টাকা, না 8,000 টাকা। আমার খাদ্য সামগ্রীর প্রারম্ভিক মজুদ ছিল 8,000 টাকা। আমি ক্রয় করেছি 40,000 টাকা তো দিয়েছি, প্লাস এখনো আমি 5,000 টাকা দিতে হবে, তাহলে আমি ক্রয় করেছি 45,000 টাকার। এই 53,000 টাকার খাদ্য সামগ্রী আমার কাছে বিক্রয়যোগ্য ছিল। তার মধ্যে আমি আমার কাছে খাদ্য সামগ্রী সমাপনীতে বছর শেষে আমার কাছে খাদ্য সামগ্রী রয়ে গেছে কত। দেখো, বছর শেষে আমার কাছে খাদ্য সামগ্রী রয়ে গেছে 15,000 টাকার। এটা আমি বিক্রি করিনি, করতে পারিনি। এটা মাইনাস করলে আমি পাবো বিক্রিত খাদ্য সামগ্রীর ক্রয় মূল্য 38,000 টাকা। এর অর্থ হলো আমি 38,000 টাকা মূল্যের খাদ্য সামগ্রী 60,000 টাকায় বিক্রি করেছে। তাহলে আমার লাভ কত? লাভ হচ্ছে আমার 22,000 টাকা। লাভ হচ্ছে কত? 22,000 টাকা। তা তোমরা একটু দেখো, বিষয়টা মূল হচ্ছে দুইটা, যে আমি 60,000 টাকা পেয়েছি 38,000 টাকার খাদ্য সামগ্রী বিক্রি করে, তাহলে আমার লাভ হয়েছে কত? 22,000 টাকা। মূল ফ্যাক্ট হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটুকু ভালো করে দেখবা, কারণ তোমার অবজেক্টিভে মাঝে মাঝে শুধু এইটুকু দিয়ে একটা এমসিকিউ দিয়ে দেয়, এটা একটু ভালো করে খেয়াল করবা। তাহলে আমরা এটা ক্লিয়ার। এবার আসো, আমাদেরকে বলা হয়েছে আয় ব্যয় বিবরণী করার জন্য। চলো আমরা আয় ব্যয় বিবরণী করি। এটা মাথায় রাখো, আমাদের খাদ্য সামগ্রী বিভাগের লাভ কত? 22,000 টাকা। এবার আমরা আয় ব্যয় বিবরণী করি। চলো, আমি আর ডিটেল কিছু লিখে সময় নষ্ট করব না, ক্লাসও লেন্দি করব না। আমি যেটা যা করার তা আমি খুব দ্রুত করে দিচ্ছি। বিবরণ টাকা টাকা এটা আমি লিখলাম না, এখন আমাদের সময় নষ্ট করবো না। আমরা জানি আয় বিবরণী করতে হয় মুনাফা জাতীয় চলতি বছরের মুনাফা জাতীয় আয় থেকে চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয়সমূহ বিয়োগ করতে হবে। তো চলো আমরা আগে খুঁজি আমাদের অঙ্কে চলতি বছরের মুনাফা জাতীয় আয় কি আছে। এখানে আমাদের প্রথমে আছে অনুদান। অনুদান এটা সাধারণত খুব ছোট অ্যামাউন্ট, বা না হলেও তুমি চাইলেও অনুদান সম্পর্কে কোনো কথা বলা না থাকলে তুমি এটাকে মূলধন জাতীয় ধরা উত্তম। তবে মূলধন জাতীয় ধরতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমরা মনে করি যে মূলধন জাতীয় ধরাটা উত্তম, কারণ অনুদানটা আসলে একটু ছোট হয় না, বড়ই হয়। আর যে কোনো একটা বিশেষ কাজের জন্য অনুদানটা দেওয়া হয়, যার কারণে চেষ্টা করবো অঙ্কের কোনো কথা বলা না থাকলে অনুদানটাকে মূলধন জাতীয় হিসাবে গণ্য করার জন্য আমরা এটাকে মুনাফা জাতীয় কাউন্ট করছি না। এখানে আছে চাঁদা। ওকে, তাহলে আমার আয়সমূহ কি কি? আমার আয়সমূহ হচ্ছে, দেখো আমি তোমাদের বোঝার জন্য লাল কালি দিয়েছি, তবে মনে রাখবো পরীক্ষা হলে তুমি কিন্তু লাল কলম ইউজ করতে পারবে না। লালচে কালার ধারণ করে এমন কোনো কালার তুমি ইউজ করতে পারবে না খাতায়, এটা একমাত্র এক্সামিনার পারবে। লালচে বর্ণ ধারণ করে এমন কোনো রং তুমি ব্যবহার করতে পারবে না। চাঁদা, চাঁদা আমি পেয়েছি কত? চাঁদা আমি পেয়েছি 80,000 টাকা। 80,000 টাকা, কিন্তু আমার তো এখনো চাঁদা বকেয়া আছে, যোগ বকেয়া। তো আমি 80,000 টাকা বাবদ যদি 80% বাবদ যদি 80,000 টাকা পাই, তাহলে 20% চাঁদা বকেয়া আছে। তো আমরা যদি নেমে বের করি, দেখো 80%-এ 80,000 টাকা হলে 20%-এ কত? ওই যে নিয়মে সেখানে আমাদের আসবে
20,000 টাকা। তাহলে আমার টোটাল চাঁদা হচ্ছে 1 লক্ষ টাকা। আমার টোটাল চাঁদা 1 লক্ষ টাকা। আর কি আছে? খাদ্যদ্রব্য পানীয় বিক্রয় 60,000 টাকা। কিন্তু আমি লিখবো না, সবগুলোই আমার আয়না। আমি যেহেতু কতে বড় একটা কাজ করে ফেলেছি, আমরা শুধু লাভটুকু বসাবো, আর খাদ্য সামগ্রী কোনো কিছু আমরা বসাবো না। খাদ্য সামগ্রীর মুনাফা কত ছিল আমাদের? 22,000 টাকা ছিল। এরপরে পুরাতন আসবাবপত্র বিক্রয়, এইটা করে আমাদের কিছু লাভ হয়েছে। আসলে আমরা লাভটা বের করি। এটাকে বলবো আমরা আসবাবপত্র বিক্রয় জড়িত লাভ। আসবাবপত্র বিক্রয় জড়িত লাভ। এটা তুমি চাইলে অঙ্কের বাইরে নোট আকারে করে নিতে পারো, রাফ আকারে, আবার চাইলে এখানেও করতে পারো। তবে আমি তোমাদের সুবিধার্থে এখানে করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেখো আমার প্রারম্ভিক মূল্য কত ছিল? এইটুকুর, আমার এই আসবাবপত্রটুকুর প্রারম্ভিক মূল্য ছিল 4,500 টাকা। আমার প্রারম্ভিক মূল্য ছিল 4,500 টাকা। আচ্ছা, আমি এটাকে আরেকটু ভিন্নভাবে আমরা করি। চলো, বিক্রয় মূল্য থেকে আমরা খাদ্য সামগ্রীর মতো বাদ দিয়ে যাই, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 5,000 টাকা মাইনাস পুস্তক মূল্য। পুস্তক মূল্য ছিল, দেখো বছরের 1 তারিখে কিন্তু এটার পুস্তক মূল্য ছিল 4,500 টাকা, কিন্তু তুমি সেই দাম থেকে বিক্রি করো, তুমি তারপরও এটাকে 6 মাস ইউজ করেছো। 6 মাস এটার উপযোগ তুমি নষ্ট করেছো, ব্যবহার করেছো। তো সেই ব্যবহারজনিত ক্ষয় অর্থাৎ অপচয়টুকু বাদ দিতে হবে 6 মাসের। তাহলে পুস্তক মূল্য হচ্ছে আমার 4,500 মাইনাস অবচয়। এই 4,500 টাকার 6 মাস, 1 বছরে 450 টাকা, 6 মাসে 225 টাকা। এই 225 টাকা আমি মাইনাস করলে আমার থাকে 4,275 টাকা। তার মানে আমি 4,275 টাকার আসবাবপত্র 5,000 টাকায় বিক্রয় করেছে। এই ক্ষেত্রে আমার 725 টাকা লাভ হয়েছে। তোমরা বুঝতে পারছো? এই ক্ষেত্রে আমার 725 টাকা লাভ হয়েছে। ভালো করে দেখো, আমার 4,500 টাকা ছিল 1 তারিখে পুস্তক মূল্য। এটাকে আমি বছরের মাঝে মাঝে বিক্রয় করেছি, যেহেতু আমি 6 মাস ব্যবহার করে বিক্রি করেছি। তাহলে ব্যবহার করে যদি আমি বিক্রি করে থাকি, আমি 225 টাকা ব্যবহার করেছে, তাহলে 4,275 টাকার জিনিস আমি 5,000 টাকা বিক্রি করেছে, আমার লাভ হয়েছে 725 টাকা। আসো, আর কি আছে? বিচিত্র অনুষ্ঠানের টিকিট বিক্রয়। ওকে, আমরা বিচিত্র অনুষ্ঠান লিখলাম না, আমরা সরাসরি লিখে দিলাম টিকিট বিক্রয়। টিকিট বিক্রি করে আমরা পেয়েছি 40,000 টাকা। আর কোনো মুনাফা জাতীয় আয় আছে কিনা আমি জানি না, তবে তোমরা এবার খুঁজতে হবে অঙ্ক। এখানে মুনাফা জাতীয় আয় আমাদের প্রাপ্তি পাশে যেহেতু কিছু নাই, অঙ্কের শেষে হয়তো বিনিয়োগের সুদ বা অন্য কিছু থাকতে পারে, তো সেই জাতীয় কোনো কিছু আমরা এখনো আর পাচ্ছি না, ঠিক আছে? তারপরও আমি তোমাদেরকে বারবার বলি, কখনো একেবারে গা ঘেঁষে ক্লোজ করবা না, একটু জায়গা রেখে করবা, যদি পরে কিছু পেয়ে যায়। এবার আসো আমাদের ব্যয়সমূহ। আমাদের ব্যয়সমূহ কি কি আছে? তোমাদের বুঝার সুবিধার্থে আমি এই কার্ডটা ব্যবহার করলাম, বা তোমরা না। বেতন ও ভাতাদি 36,000 টাকা। বেতন ও ভাতাদি 36,000 টাকা। বৈদ্যুতিক খরচ 8,000 টাকা। এদেরকে নিয়ে কোনো সমন্বয় নেই। বৈদ্যুতিক খরচ 8,000 টাকা। আমি এই পাশে চলে যাই, যেহেতু আমার জায়গা শেষ।
বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়টা মূলধন জাতীয় ব্যয়টা আমি এখন ধরবো না। ভাড়া 20,000 টাকা, ভাড়া 20,000 টাকা, কিন্তু 5-এর 4 অংশ। এটা একটা জিনিস মনে রাখবে, এটা একটা টেকনিক আছে। তুমি ফাইনাল অ্যাকাউন্টে কিন্তু অনেক সময় এই জিনিসটা পাও, মনে রাখবা। এই জাতীয় কোনো প্রবলেম সলভ করার জন্য, যেমন 5-এর 4 বলা আছে, তুমি কিন্তু হর দিয়ে কোনো কাজ করবা না, তুমি যা করবা লব দিয়ে করবা। হর যদি ব্যবহার করছো তো তুমি মরছো। হর ব্যবহার করলেই তুমি ধরা, হর ব্যবহার করলে তুমি মারা যাবে, অঙ্কটা আর থাকবে না, অঙ্ক শেষ হয়ে যাবে। এই জন্য তুমি যা ব্যবহার করবা লবটাকে ব্যবহার করবা। অর্থাৎ 4 অংশ বাবদ যদি 20,000 টাকা দেয়, অর্থাৎ যে কোনো জিনিস তুমি ধরো 5টা অংশ, ধরো তুমি 5টা ড্রেস কিনবা, তার মধ্যে 4টা ড্রেস বাবদ যদি তুমি 20,000 টাকা দিয়ে থাকো, আরও একটা ড্রেসের দাম বাকি আছে, তাহলে 4টা ড্রেস বাবদ যদি 20,000 টাকা দিয়ে থাকো, এক একটা ড্রেসের দাম কত পড়েছে? 5,000 টাকা। তাহলে কত? 20,000কে আমি 4 দিয়ে ভাগ করলাম, তাহলে আমি এক একটা ড্রেসের দাম পেলাম কত? 5,000 টাকা। তাহলে এমন আরেকটা ড্রেসের দাম বাকি, কত বাকি? 5,000 টাকা। এবার আসো সেই বকেয়াটা আমি যোগ করবো, যোগ বকেয়া 5,000 টাকা, এই হলো 25,000 টাকা। খেয়াল করো ভালো করে। এরপরে আজাপত্র করে আসবে না, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান 20,000 টাকা। আমরা এখানে জায়গা শর্ট, এই জন্য আমরা লিখে দিলাম ত্রাণ তহবিলের দান 20,000 টাকা। তারপরে আছে খাদ্য সামগ্রী, এটা আমরা আগে শেষ করে দিয়েছি, আমরা এটাকে একেবারে নেট করে নিয়ে এসেছি 22,000 টাকা। বিচিত্র অনুষ্ঠান ব্যয় 18,000 টাকা, বিচিত্রানুষ্ঠান ব্যয় 18,000 টাকা। তারপরে আমাদের এখন আপাতত প্রাপ্তি প্রদান হিসেবে না, এবার আমরা নিচে যাই। নিচে গিয়ে আমরা দেখি আমাদের আছে আর কি। আমরা যা পড়ে দেখলাম তাতে আমাদের মনে হচ্ছে আমাদের অবচয় রয়ে গেছে, আসবাবপত্রের অবচয়। ওকে, ঠিক আছে, আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয়। এইটাও আমি লাভ করবো না, আমি তোমাদের সুবিধার্থে এখানে দেখাবো আমার অবচয় কি কি। ঠিক আছে, এখন আসো, আমার আসবাবপত্র ছিল কত? আমার আসবাবপত্র ছিল 50,000 টাকা। তাহলে 50,000 টাকার উপরে বছরের শুরুতে ছিল আমার 50,000। 50,000 টাকার মধ্যে আমি 4,500 টাকা ব্যবহার করেছি 6 মাস। খেয়াল করো কিন্তু, 4,500 টাকা ব্যবহার করেছি 6 মাস, আর বাকি 45,500 টাকা ব্যবহার করেছি 1 বছর। এরপরে আমি আবার নতুন আসবাবপত্র ব্যবহার করেছি 6 মাস। 3টা ধাপ, আমাদের 3টা ধাপ, ভালো করে খেয়াল করো। আবারও আমরা মাইন্ড ইট, আমার শুরুর আমি তোমাদের সুবিধাতে দিচ্ছি। প্রারম্ভিকের 4,500 এর উপর 4,500 এর অবচয় আমি তোমাদের দিচ্ছি 4,500 ইন্টু 10%, অর্ধেক 225 টাকা। প্রারম্ভিকের 45,500 টাকার উপর 500 টাকার উপর, মানে 500 টাকার অবচয়, 45,500 ইন্টু 10%, এটা আমি পূর্ণ বছর ইউজ করেছি 4,550 টাকা। নতুন 20,000 টাকার উপর 20,000 ইন্টু 10%, অর্ধেক 1,000 টাকা। এই হবে আমার অবচয়। দেখো একটু বুঝে, নতুন ক্রয় করেছি কত? 20,000 টাকা। এখন বলো তোমরা বুঝো কিনা।
দেখো তোমরা বুঝো কিনা। এবার আসো আমরা যোগ করি। 4,550, 1,000, 5,550 আর 225, 5,775। 5,775 টাকা আমার মোট অবচয়। এই আমার 5,775 টাকা। আর কি কোনো অবচয় আছে? না। তাহলে কি হলো? অবচয়টা কিন্তু একটা বড় ঝামেলার মধ্যে। তাহলে আমাদের আপাতত আর কিছু নেই। এখন আমি এটা দাগ দিব। একটা ঝামেলা আমাদের রয়ে গেছে। আমাদেরকে বলা হয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা, মানে আমাদের ওই টোটাল অঙ্ক বা টোটাল ব্যতিরিক্ত আয় যা হবে তার অর্ধেক দরিদ্র কল্যাণ তহবিলে স্থানান্তর করার জন্য। তো আসো আমাদের আয় কত? 1 লক্ষ টাকা, 22,000 টাকা, 725 টাকা, 40,000 টাকা। আমাদের টোটাল আয় হচ্ছে 1,62,725 টাকা। 1,62,725 টাকা। ব্যয়গুলো আমরা যোগ করি, চলো। 36,000 যোগ 8,000, 25,000, 20,000, 18,000, 5,775। আমাদের মোট ব্যয় হয় 1,12,775। আমি এটাকে এই কোণায় লিখে রাখলাম। 1,12,875 টাকা আমাদের ব্যয় হয়। কিন্তু আমাদের আয় হচ্ছে 1,62,725 বিয়োগ 1,62,725। এই জায়গাটা কিন্তু খেয়াল করবা ভালো করে। তাহলে আমাদের ব্যতিরিক্ত আয় হচ্ছে 49,950 টাকা। কিন্তু আমরা এইটাকে ব্যতিরিক্ত আয় হিসাবে লিখতে পারবো না, কারণ আমাদেরকে বলা হচ্ছে এর অর্ধেক টাকা দরিদ্র কল্যাণ তহবিলে স্থানান্তর করার জন্য। তাহলে আমরা ভাগ দিই 2 দিয়ে, এই টাকাটা আমাকে লিখতে হবে। দরিদ্র কল্যাণ তহবিল, দরিদ্র কল্যাণ তহবিল বাবদ আমাদের ব্যয় করতে হবে 24,975 টাকা। 24,975 টাকা। তাহলে আমাদের ব্যয়টা এই 1,12,875 এর সাথে 24,975 এসে যোগ হবে। ঠিক আছে? তাহলে আমাদের যোগ হলে 1,12,875। 1,37,850 টাকা আমাদের হবে। 1,37,850 টাকা। এবার আমরা ব্যতিরিক্ত আয়টা বের করি। মাইনাস 1,62,725, 24,875 টাকা। কেন আমাদের 24,975 টাকা হবে? আবার আমরা করি 36,000, 8,000, 25,000, 20,000, 18,000, 5,775, 1,12,775। সরি, এটা 1,12,775 মাইনাস 1,62,725, 49,950 ভাগ 2, 24,975। ঠিক আছে? 24,975 যদি আমি 1,12,775 1,12,775 এর সাথে যোগ করি, 1,37,750, এটাকে আমি মাইনাস করব 1,62,725 থেকে 24,975। এই আমার ব্যতিরিক্ত আয়। এইটা হচ্ছে আমাদের ব্যতিরিক্ত আয়। এখন শোনো, এই যে আমরা যে দরিদ্র কল্যাণ তহবিলে অর্ধেক টাকা স্থানান্তর করলাম, তুমি চাইলে এটা এখানে স্থানান্তর না করে তুমি সরাসরি এই খরচগুলো বাদ দিয়ে 1,12,775 টাকা বাদ দিয়ে যে টাকাটা আসবে সেই টাকাটা থেকে তুমি আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে অর্ধেক টাকা দরিদ্র কল্যাণ তহবিলে দিয়ে দিবা, অর্ধেক টাকা মূলধন তহবিলে দিয়ে দিতে পারো। কিন্তু আসলে জিনিসটা ওয়াইজ হচ্ছে না, জিনিসটা খুব ভালো হয় না। তুমি চাইলে দিতে পারতা। কথা বুঝতে পারছো? আমি তোমাদের বোঝার জন্য দিচ্ছি যে নিট লাভের অর্ধেক যেহেতু দরিদ্র কল্যাণ তহবিলে স্থানান্তর করতে বলেছে, আমি দরিদ্র কল্যাণ তহবিলে অর্ধেক টাকা স্থানান্তর করে দিয়েছে। সেই টাকাটা গিয়ে আমার আবার যে দরিদ্র কল্যাণ তহবিল আছে সেখানে আমি স্থানান্তর করে দিব। তবে তুমি এটাকে এখানেও দিতে পারো, ওইখানেও গিয়ে টাকাটাকে দুইটা ভাগ করে দিতে পারো।
প্রশ্ন হচ্ছে কোথায় দেওয়া উত্তম, আমি কিন্তু বলেছে তাই আমি এখানে দিয়েছি। উত্তমটা হচ্ছে এখানে দিতে পারো, কিন্তু এখন তোমাকে আমি কিন্তু এখানে লিখতাম না, আমি লিখেছি তোমাদের সুবিধার্থে। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি এই যে টাকাটা যে আমি যে এখানে দিলাম, এটা কি ওয়াইজ হয়েছে? না, এটা ওয়াইজ হয়নি। হ্যাঁ, আমি ইচ্ছা করে দিয়েছি তোমাদের ভিতরে কিছু প্রশ্ন ধরার জন্য। কারণ তুমি দরিদ্র কল্যাণ তহবিলে যেই টাকাটা ব্যয় করবা, মানে যেই টাকাটা স্থানান্তর করবা, একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো, এই টাকাটা কি আসলে মুনাফা জাতীয় ব্যয় আমি যে ব্যয়ের মধ্যে দিচ্ছি? না, এটা তো মুনাফা জাতীয় ব্যয় না, একটা তহবিল গঠন করছি আমি, এইটা আমার একটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমি কেন টাকাটা এখানে দিব? না, আমি টাকাটা এখানে দেওয়া আমার ওয়াইজ হবে না। বুঝতে পারছো কেন দিব না? আমি টাকাটাকে এখানে ভাগ করবো না, আমি টাকাটাকে ভাগ করবো গিয়ে আর্থিক অবস্থার বিবরণীতে। এখানে ভাগ করলে আমার একটা নীতিগত ভুল থেকে যাবে, আমি একটা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লিখলাম। ক্লিয়ার বিষয়টা? আমি ইচ্ছা করে লিখেছি, সো কি হবে, এখন আমি এটা লিখবো না। তার মানে আমরা এটা এখানে আর কখনোই কোনো তহবিলের টাকা স্থান করতে আমরা এটা লিখবো না। কেন লিখবো না আমি বুঝালাম, এই জন্য আমি লিখে তারপর বুঝালাম, তোমরা চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারতা না, এই জন্য আমি এটাকে কেটে দিলাম। কেটে দিলে আলটিমেটলি আমার 1,12,775 টাকায় আমি মাইনাস করবো। 1,12,775 টাকায় আমি মাইনাস করব। আমি এখানে স্থানান্তর টাকাটা করব না, কারণ করলে আমার এটা নীতিগত ভুল হয়ে যাবে। এইটা আমার মূলধন জাতীয় ব্যয়, আমি এটাকে এখানে স্থানান্তর করতে পারবো না। আমি মূলধন জাতীয় কাজ যেখানে করব সেখানে গিয়ে করব। তাহলে আমার টাকাটা আসবে, চেঞ্জ হয়ে যাবে। আমার টাকাটা হবে 1,62,725 টাকা মাইনাস 1,12,775 টাকা। এই 49,950 টাকা হবে আমার। এই যে আমি এটা মুছে দিলাম। বুঝতে পারছো ভুলটা কোথায় হয়ে যেত? 49,950 টাকা। এইবার দেখো, খবরদার এই কাজটা করবা না। আমি ইচ্ছা করে দিয়ে তোমাদেরকে বোঝানো দরকার ছিল যে আসলে এখানে যদি তুমি স্থানান্তর করে দাও, অর্ধেক টাকা তুমি বের করে, ওই যে আমরা 3 ঘর নগদান বইতে করি না, নগদ উদ্ধৃতের এত টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও। তুমি কিভাবে আল্লাহ যেন এইভাবে করে দিয়ে বসে থাকলে তোমার অঙ্কটা কিন্তু 1 নাম্বার কেটে দিবে। একটা নাম্বার অনেক দাম আছে। এখন আর বোর্ড 79 হলে 80 দেয় না, আর 159 হলে 160 করে না, যার কারণে এই কাজটা করবা না। মনে থাকবে তো? তাহলে আমাদের এই হলো আমাদের আয় বিবরণী। আমরা ওই দিন একটা ভুল করেছিলাম, এই ভুলটা আজকে আর করা যাবে না। আমরা এখানে কয়েকটা ফিগার লিখে রাখি। ফিগারগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের অবচয় 5,775, আর একটা ফিগার হচ্ছে আমাদের 49,950। এই দুইটা ফিগার আমরা লিখে রাখি, কারণ আমাদের পরে আবার লাগবে। এখানে আমাদের তেমন লেখার কিছু নাই, আমরা তেমন আহামরি কিছু নাই আমাদের এখানে। তো চলো আমরা এটা মুছে ফেলি। ঠিক আছে, ক্লিয়ার? এই জায়গাটা বারবার করে মনে রাখবা। তাহলে আসো এবার আমরা প্রারম্ভিক মূলধন তহবিলটা খুব দ্রুত নির্ণয় করে ফেলি, কারণ আমাদের এটা যেহেতু কোনো কাজ না, তাদের চাওয়ার মধ্যে নাই, আমরা খুব শর্টকাটে কাজটা করে ফেলবো। মোটেই সময় নষ্ট করা যাবে না, এটা রাফ কাজ, রাফ আকারে করতে হবে। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন তহবিল। এখানে আমাদের সম্পদ, আর এখানে আমাদের দায়গুলো লিখবো আমরা। দায় আমাদের খুব কম থাকে। তো আসো, আমাদের সম্পদগুলো ছিল কি কি? হাতে নগদ ছিল আমাদের 10,000 টাকা, এটা নিয়ে মোটেই সময় নষ্ট করা যাবে না। হাতে নগদ 10,000। আমাদের আসবাবপত্র ছিল, অঙ্কের নিচে যাও, আমাদের দালান ছিল 2,40,000, আসবাবপত্র 50। দালান 2,40,000, আসবাবপত্র 50,000। আমাদের কল্যাণ তহবিল ছিল, দরিদ্র তহবিল দায় হিসাবে ছিল আমাদের কাছে। অঙ্কে যাওয়া প্রশ্নে আমাদের দরিদ্রকরণ 30,000 টাকা। খাদ্য সামগ্রী ছিল আমাদের 8,000 টাকা, এটা ছিল 30,000। খাদ্য সামগ্রী 8,000। ঠিক আছে, আর আমাদের কিছু ছিল, আমাদের আর কিছু ছিল না, আমাদের আর কিছুই
ছিল না। তাহলে এখন আমরা যাই, চলো আমাদের যোগ করলে আমাদের কি আসে, আমাদের আসে 2,40,000, 2,50,000, 3,00,000, 3,08,000 টাকা। 3,08,000 আর এটা হচ্ছে আমার 30,000। 3,08,000 থেকে 30,000 বাদ দিলে আমার 2,78,000। এই আমার প্রারম্ভিক মূলধন, 2,78,000। এই তাহলে এবার আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণী করে ফেলি। আমরা আমাদের মূল জিনিস পেয়ে গেছি। চলো, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণী এখানে শুরু করি। আর্থিক অবস্থার বিবরণী 1, 2, 3 শর্টকাটে করে ফেলবো, আমরা খুব সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমাদের এখানে আসবে হচ্ছে সম্পদগুলো আসবে কি, সম্পদ সমূহ আমাদের এখান থেকে আমরা নিতে পারবো। আমাদের হাতে নগদ প্রশ্নে আছে প্রাপ্তি প্রদান হিসাবে সর্বশেষ টাকাটা, এটা হচ্ছে 8,000 টাকা। আমাদের দালান যা ছিল তাই থাকবে, দালান তো আর উড়ে যায়নি, 2,40,000 টাকা। আমাদের আসবাবপত্র ছিল আমাদের 50, আমি নতুন ক্রয় করেছি 20, হলো আমার 70। আমার অবচয় গিয়েছে 5,775, আমার 64,225। আমি বিক্রয় করেছি 4,225 টাকা। খেয়াল করে দেখো, মনে আছে 4,500 টাকা থেকে 10% 225 টাকা বাদ দিয়েছিলাম, আমি 4,275 টাকা বাদ দিয়েছিলাম। 4,275 টাকা অবচয়, বিক্রয় করেছি 4,275, তাহলে মাইনাস 64,225, 59,950 টাকা। 59,950। আমার সম্পত্তি খাদ্য সামগ্রী আমার কাছে এখনো আছে, যেটা আছে এটা সমাপনীটা ধরবো। আমার খাদ্য সামগ্রী অঙ্কে রয়ে গেছে 15,000 টাকার। আমার আর সম্পদ আছে কি, চলো আমরা খুঁজি। আমাদের আর কোনো সম্পদ এখন আপাতত আমরা দেখছি না, এখানে আমরা চলতি সম্পদ স্থায়ী সম্পদ ভাগ করলাম না। চাঁদা পাওনা আছে আমরা 20,000 টাকা, আমরা বকেয়া চাঁদা পাওনা আছে 20,000 টাকা। আর আমরা একটু আমরা পড়ি, চলো। আমাদের বৈদ্যুতিক সংস্থাপন বাবদ আমরা মূলধন জাতীয় ব্যয় করেছিলাম 5,750 টাকা। বৈদ্যুতিক সংস্থাপন 5,750। আমার মনে হয় আমাদের আর কোনো সম্পদ বাকি রইল না। বৈদ্যুতিক সংস্থাপন 45,000 টাকা, অ্যামাউন্টটা তো ভুলে গেছে। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় 45,000 টাকা। আমাদের সম্পত্তি হয়ে গেল, আমাদের আপাতত আর কিছু নেই। তো ঠিক আছে, এবার আমরা যোগ করি সম্পত্তিগুলো আমরা যোগ করি। 8,000, 2,40,000, 59,950, 15,000, 20,000, 45,000, 3,87,950 টাকা। 3,87,950। চলো এবার আমরা এখানে যাই, এটা অ্যামাউন্ট আমরা মনে রাখি 2,78,000 টাকা। 2,78,000 টাকা অ্যামাউন্ট আমরা মনে রাখি। চলো আমরা এই পাশে যাই। ওকে, খুব দ্রুত যাই, সময় নষ্ট করা যাবে না, পরীক্ষা হলেও না। প্রথম ক্লাস থেকে আমি অনেক সময় দিয়েছি, বাট এখন তোমাকে টাইম ব্যবহার করতে হবে। ওকে, আসো। 1,
2 3 দায়সমূহ বকেয়া খাদ্য সামগ্রী আছে, মনে আছে? মনে রাখতে হবে, বারবার বইয়ের দিকে তাকে অঙ্ক করতে পারবা না। 5,000 টাকা তোমার বকেয়া ভাড়া আছে, 5,000 টাকা তোমার কি কি আছে আমি একটু পড়ি অঙ্কটা। চলো এবার বকেয়া ভাড়া বকেয়া খাদ্য সামগ্রী, আমাদের আপাতত আর কোনো দায় নেই, এই দুইটা 10,000। এবার আমার মূলধন তহবিল, মূলধন তহবিলে আমার প্রারম্ভিক মূলধন এই মাত্র বের করলাম 2,78,000 টাকা প্লাস, এইবার দেখো কি করি, ব্যতিরিক্ত আয়। তুমি চাইলে এই টাকাটাকে বাইরে নিয়ে যেতে পারো, নিয়ে এই টাকাটাকে তুমি এখানে রেখে দাও, 2,78,000 টাকা। ব্যতিরিক্ত আয় আমাদের 49,950। এবার আমি এখান থেকে অর্ধেক টাকা দরিদ্রতা হবে, দরিদ্র তহবিলে আমি এই 49,950 টাকার অর্ধেক, 49,950 ভাগ 2, 24,975 টাকা আমি নিয়ে যাব, আর 24,975 টাকা আমার এখানে থেকে যাবে। আমি যোগ করব, যোগ 2,78,000 টাকা, 3,02,975 টাকা, এটার সাথে আমি যোগ করব অনুদান, অনুদানটাকে পুরোটা মূলধনজাত তহবিল করে ফেললাম। আমার অনুদান আছে 20,000 টাকা, 3,22,975 টাকা। আর আমি লিখব দরিদ্র তহবিল আমার ছিল কত, দরিদ্র তহবিল আমার আগে ছিল, প্রশ্নে যাই চলো, 30,000 টাকা। 30,000 প্লাস নতুন করে আমি এই যে এখান থেকে ট্রান্সফার করে আনলাম 24,975 টাকা, 54,975 টাকা। তাহলে আমার এবার যোগ করি, চলো 3,02,975 যোগ 10,000 যোগ 54,975, 3,67,950। আবার আসো, 10,000 যোগ 3,22,975, 54,975, 3,87,950 হলো। এই হলো আমার অঙ্ক। তো খেয়াল করো, আমরা দরিদ্র তহবিল কি করলাম, আমরা এই যে এখান থেকে যে দরিদ্র তহবিল অর্ধেক টাকা কাটলাম, সে অর্ধেক টাকা এনে আমরা এইখানে যোগ করে দিলাম। ওই কাজটাই আমি তোমাদেরকে মূলধন বিবরণীতে করতে না বলেছি। তাহলে তোমরা এই হলো অঙ্কটা, অঙ্কটাকে খুব ভালো করে করবা, বারবার করবো। অঙ্কটা একটা ভালো অঙ্ক ছিল, আমার যতটুকু মনে হচ্ছে একটা ভালো অঙ্ক ছিল, ভ্যারাইটিস প্রবলেম ছিল। তো তোমরা এই অঙ্কটা করবা, আর আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো অবশ্যই আগের ক্লাসগুলো দেখবা, এবং এই ক্লাসগুলো তোমরা এখানেই পাবা। তোমরা নিচে যে ক্লাসগুলো দেখবা, ব্যবসায়ী প্রতিষ্ঠানে আরো দুটো ক্লাস আছে, সেই ক্লাস দুটো তোমরা দেখবা, দেখার পরে এটা দেখবা। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমার এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারবা, আমি চেষ্টা করবো তোমাদের উত্তরটা ওখানে দিয়ে দিতে যদি কোনো প্রশ্ন থাকে। তো এই পর্যন্ত, তাহলে তোমরা ভালো করে অঙ্কটাকে ভালো করে বুঝে আবারও করবা। দেখো আবারও বলে দিচ্ছি আমি, 3,87,950, 3,87,950 এই ছিল আমাদের অঙ্কটা। তো সবাই ভালো থাকো। আর আমি এই অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে আপাতত আর আমরা তেমন ক্লাস দিচ্ছি না। আমি এরপরে তোমাদের একটা চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির সমচ্ছেদ বিন্দুর যে চ্যাপ্টারটা আছে, একটা অংশ যেটা তোমাদের ফিনান্সের 4র্থ চ্যাপ্টারও কাজে লাগে, প্লাস হিসাব বিজ্ঞান 2য় পত্রেরও কাজে লাগবে। আমি ওইটার উপরে খুব ভেরি সুন তোমাদের একটা লেকচার দিব অনলাইন ভিত্তিক, তোমরা খুব দ্রুত এটা পেয়ে যাবা। কারণ ওই অঙ্কটা তোমাদের দুইটা বিষয় আসে, হিসাব বিজ্ঞানও আসে 2য় পত্রে, আবার ফিনান্সের 4র্থ চ্যাপ্টারও আছে। তো ঠিক আছে, ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকতে দাও সবাইকে। থ্যাংক ইউ।